শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৬৭। লেখনীতে সুরাইয়া রাফা। রাস্তাঘাট বরফে আচ্ছন্ন। তাপমাত্রা নেমে এসেছে ৪০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। শহর জুড়ে ক্রিসমাসের আমেজ তখনও যায়নি। এর মাঝেই চলে এসেছে নিউ ইয়ার ইভে। কনকনে বৈরী আবহাওয়ার মাঝেও মানুষের আনন্দ উল্লাসের একটুও কমতি নেই যেন। সন্ধ্যা পেরোতেই লাল নীল ফেরি লাইট আর সন্ধ্যাবাতির হলুদাভ রোশনাইয়ে ঝলমল করে উঠছে গোটা মস্কো শহর। মস্কো থেকে কয়েক ক্রোশ দূরে স্প্যারো হিলস নামক পাহাড়ের চূড়ায় নতুন বছর উপলক্ষে কয়েক ঘন্টা ব্যাপী ফায়ারওয়ার্কের আয়োজন করা হয়েছে। বছরের সবচেয়ে বড় আর জমকালো ফায়ারওয়ার্কস আজ। দিনের আলো নিভে যেতেই লোকজন দলে দলে গাড়ি নিয়ে ছুটছে সেদিকেই। এদিকে আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের ক্যাসিনো ক্লাবগুলো উৎসবে লোকারণ্য। জমকালো সাজসজ্জা আর সুন্দরী স্লারদের উপস্থিতিতে মৌমাছির মতো ছুটে আসছে দেশ বিদেশের নামি দামি স্মাগলাররা। আউটডোরে বিশাল হলরুম করা হয়েছে পার্টির আয়োজন। সেখানে উচ্চস্বরে গান বাজানো, হই হুল্লোড়, মদ জুয়া আর নগ্ন মেয়েদের সমাহার। অর্ধনগ্ন স্লাটগুলো আবেদনময়ী ভঙ্গিতে পোলো ডান্স প্রদর্শন করছে। তাদেরকে একযোগে হৈরৈ করে বাহবা দিচ্ছে সকলে। পার্টিতে উপস্থিত মাফিয়া সদস্যরা মুখ হাঁ করে উপভোগ করছে সেই বিকৃত মনোরঞ্জন। কেউ বা মদ নিয়ে আত্মতৃপ্তিতে বিভোর, কেউ আবার ডুবে আছে জুয়ার আসরে। এমনই উৎসব মুহুর মহেন্দ্রক্ষণে সকল সুন্দরীদের আকর্ষণ কেড়ে নিল এক আগন্তুক। ব্ল্যাক ভেলভেট ট্রান্সকোট পরিহিত সুঠামদেহী লোকটার নাক অবধি হুডি টেনে নামানো। সহসা মুখায়ব স্পষ্ট নয়, ব্লেডের মতো তীক্ষ্ণ পুরুষালী চোয়ালে গম্ভীর্যের ছাপ সুস্পষ্ট। আশপাশ থেকে দু একজন লক্ষ্য করলেও লোকটার প্রখর অন্তর্ভেদী দৃষ্টির ভেতরে হলরুমের আবদ্ধ। গম্ভীর পদচারণায় এদিক সেদিক গেলে হাওয়ায় ভেসে লোকটার পথ রোধ করে দাঁড়ায় দুজন সুন্দরী রমণী। মেয়েগুলো যেমন রূপবতী তেমনই কৌশলী। আবেদনময় ভঙ্গিতে হেলে দুলে গায়ে পড়ে খদ্দের জোগাড়ের সূক্ষ্ম প্রক্রিয়ায় ভীষণ পারদর্শী তারা। মেয়ে দুটোর মধ্যে একজনের দাপট খুব বেশি। দৃপ্ত চাহনিতে অহং ঝরে ঝরে পড়ছে তার। কথার ভঙ্গিমায় মনে হচ্ছে ও এখানকার প্রস্টিটিউটদের মধ্যে বেশ প্রতাপশালী আর অভিজ্ঞ। ওদিকে মেয়ে দুটোর অক্লান্ত তৎপরতায় ঠোঁট বাঁকালো আগন্তুক। এদিকে ওদিকে সূক্ষ্ম দৃষ্টিপাত করে দাপুটে চেহারার মেয়েটাকে আঙুলের ইশারায় কাছে টেনে আনলো সে। মেয়েটা গদগদ হেসে এগিয়ে আসতেই কানের কাছে মুখ বাড়িয়ে কিছু একটা জানতে চাইল সে। সুদর্শন পুরুষটিকে একান্তে কাছে পেতেই মুখিয়ে আছে রমণী। হাতের পৃষ্ঠে ফুলে ওঠা ওই পুরুষালী শিরা উপশিরাগুলো টানছে ওকে ভীষণ। ইস্পাত কঠিন সুরল বক্ষদেশ আর তার মাঝের তীক্ষ্ণ গভীর ক্ষতটা যেন অনিশ্চিত এক চৌম্বকীয় আকর্ষণে ক্রমশ উন্মাদ করে দিচ্ছে রমণীকে। সেই সাথে ঢাল হয়ে মিশে আছে পুরুষালী ক্লোনের এক অকৃত্রিম মাস্কি সুভাষ। রমণীর আর বুঝতে বাকি থাকে না, এ নিশ্চয়ই কোনো আলফা মেইল। নিজের উদ্দেশ্য হাসিলের জন্যই এখানে তার আগমন। সহসা কপটায় গা ভাসালো রমণী। প্রলোভনী এক গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বলল, যদি বলি আমি কি পাবো? যা চাইবে তাই। ঝড়ের বেগে ভেসে আসলো প্রতি উত্তর। মেয়েটা বৃদ্ধা আঙুলের নখ কামড়ে ধরে হেলে তুলে পুনরায় পরখ করলো লোকটাকে। পাথরের মূর্তির ন্যায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা আলফাকে বেশ মনে ধরেছে তার। যেমন পয়সা তেমন সুদর্শন। নিষিদ্ধ এক চাহিদা ক্রমশ গ্রাস করছে মনোমস্তিষ্ক। সাক্ষাতের কয়েক মুহূর্ত যেতে না যেতে আগন্তুকের প্রতিটি আচরণে প্রভাবিত হয়ে উঠেছে তার অস্তিত্ব। সহসা কয়েক সেকেন্ডের মাথায় ব্যক্ত করে সই চাহিদা। যদি বলি তোমাকে চাই, টাকা পয়সা কিছুই না, স্রেফ তোমায়। চাইতে পারো, অ্যাজ ইউ উইশ। ওষ্ঠকণ ধীরে ধীরে বেঁকে গেল আগন্তুকের। দেন গিভ মি ইয়োর সেলফ। এগিয়ে এসে লোকটা গলায় ঝুলে পড়ল রমণী। সে গ্রীবাণুয়ালো। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে আওড়ালো, রাইট সেন্সে আমাকে সহ্য করার সাধ্যই তোমার নেই। আই এম এ অ্যানিমেল। তো অ্যানিমেল, আপনাকে সহ্য করার জন্য কি করতে হবে আমায়? মেয়েটা কৌশলে তার ট্রান্সকোট ভেদ করে বুকের উপর হাত রাখতে চাইলে
ব্যগ্র থাবায় সেই হাত রুখে দিল আগন্তুক। হঠাৎ বিঘ্নতায় প্রশ্ন চোখে তাকালো রমণী। বিপরীতে ধ্বনিত হলো তার গভীর হাসকি স্বর। উহু, আলফা অলওয়েজ ফার্স্ট। মেকআপের প্রলেপে ঢাকা রমণীর লোলুপ চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করল নিমেষেই। হতাশা আর বিরক্তি মিশেলে তপ্ত শ্বাসে প্রত্যুত্তর করল সে। ড্যানিয়েল আছে, কিন্তু এই মুহূর্তে সে কোনোরূপ বাক্যালাপ করবে বলে মনে হয় না। একটু বাদই ফ্লাইট, আজ রাতের মধ্যে আর আসিয়া ছাড়বে সে। আছে যে সেটা আমিও জানি, কোথায় আছে তাই বলো। দাঁতে দাঁত পিষে ধমকের সুরে বাক্য ছড়ল আগন্তুক। প্রতি উত্তরে মেয়েটা আঙুল উঁচিয়ে সিলিংয়ের দিকে ইশারা করলো। নিস্তেজ গলায় বলল, রুফটপের একটা হিডেন রুমে আছে, আপাতত ওখানেই রেস্ট নিচ্ছে যে ড্যানিয়েল। সন্ধ্যা পেরোলেই হেলিকপ্টারে করে ব্ল্যাক সি পৌঁছে যাবে সে। সেখান থেকেই ক্রুজ শিপে করে সমুদ্র পথে একেবারে সীমান্তের বাইরে। তবে এই মুহূর্তে ওর ঘরে সিকিউরিটি আছে, অনুমতি ব্যতীত প্রবেশ একদম নিষেধ। বিনিময়ে প্রলুব্ধ স্বরে হাসল লোকটা। নৈশব্দিক সেই ক্রূর হাসিতে বুকের ভেতরটা ছলকে উঠল রমণীর। কোনরূপ বাক্য ব্যয় না করে লোকটা হনহন করে স্থান ত্যাগ করলে পিছু ডেকে ওঠে সে। আমার পাওনাটা? থমকে গেল আগন্তুক। অসহনীয় হই হুল্লোড় আর লাউড মিউজিকের মাঝে এক ফালি নিয়ন আলোক শিখা আছড়ে পড়ল তার আংশিক আবৃত মুখের উপর, যার জের ধরে এক অশুভ অভিলাষের মুখোমুখি হলো রমণী। ঠিক তখনই ঠোঁট নাড়িয়ে বিড়বিড়ালো লোকটা, পাওনা তোমার পেছনেই অপেক্ষা করছে, জাস্ট এনজয় হাউএভার ইউ ওয়ান্ট। তার কথা মতো পেছনে ঘাড় বাঁকালো রমণী। তৎক্ষণাৎ একটা ধপধপে শ্বেতকায় বিশাল দেহি নেকড়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল ওর ওপরে। কোনরূপ সময় ব্যয় না করে হিংস্র জানোয়ারটা চোখের পলকে নিজের ভয়ঙ্কর সদন্ত আর ধারালো নখের থাবায় মনুষ্য শরীরটাকে ছিন্ন ভিন্ন করে আছড়ে ফেলল মেঝেতে। নেকড়ের ঘো ঘো আওয়াজের তীব্রতায় হঠাৎ থমকে গিয়েছে হট্টগোল। শ্বেত পাথরের মেঝেটা ইতোমধ্যেই রক্তে প্লাবিত। ধার কাছের দু একজনের মুখেও বোধহয় ছিটকে পড়েছে সেই উষ্ণ লালচে তরল। ধীরে ধীরে পার্টিতে উপস্থিত প্রত্যেকটি মানুষ হতবিহ্বল হয়ে ঘুরে তাকালো সেদিকে। পাল্টে গেল তাদের অভিব্যক্তি। পরপরই চোখের সামনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত দৃশ্যে মুখ থেকে রক্ত সরে গেল সবার। একটা জলজান্ত মানুষকে মুহূর্তে টুকরো টুকরো করে মাংসপিণ্ডের মতো ভক্ষণ করার সেই নির্মম দৃশ্য দেখা মাত্রই ভয়ে আত্মা কেঁপে উঠল তাদের। সীমা ছাড়ালো আতঙ্ক। যে যেভাবে পারলো প্রাণপণে ছুটতে লাগলো দিক দিকে। রুফটপের সুদক্ষ সিকিউরিটিদের সারিবদ্ধ অবস্থান। সকলে কঠোর নিরীক্ষণে পাহারা দিচ্ছে শয়তানটাকে। সেই একঝাঁক সিকিউরিটিকে পরাস্ত করার জন্য ট্রান্সকোট পরিহিত আগন্তুকের পেছনে ফুরে বেরিয়ে এলো অগণিত সশস্ত্র গার্ড। ডেমন নাইটদের অতর্কিত আক্রমণের কাছে ধরাশয়ী হতে বাধ্য হলো ড্রাগন হান্টার গ্রুপের নির্ভীক গার্ডেরা। ড্যানিয়েলের সিকিউরিটি টিম দুর্বল হতেই সুযোগ লুফে নিল বিপরীত পক্ষ। খুব বেশি জটিলতা ছাড়াই পাইথন প্যারাডাইসের স্নাইপারগুলো হুড়মুড় করে ঢুকে পড়ল হিডেন কক্ষের অভ্যন্তরে। অতঃপর নিঃশব্দ এক আতঙ্ক খেলে গেল সমগ্র কক্ষ জুড়ে। মুখের ওপর এতগুলো বন্দুকের নল দেখা সত্ত্বেও উদ্ভ্রান্তের মতো খ্যাক খ্যাক করে হেসে উঠল ড্যানিয়েল। মুখ বাঁকিয়ে একটা প্রশ্নই করল শুধু, কে পাঠিয়েছে? উত্তর দেওয়ার প্রয়োজন পড়ল না কারোরই। তার আগেই অশুভ প্রলয়ের মতো হাওয়া ভেসে এলো ভেতরে। আগন্তুক সামনে এগোতেই তার পা ঘেঁষে দাঁড়ালো বিশাল দেহে এক শ্বেতকায় নেকড়ে। নেকড়েটার লকলকে জিভ বেয়ে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। খানিক আগেই যে সে তাজা মাংস দিয়ে ভুরিভোজ করে এসেছে তার বোঝার অপেক্ষা রাখে না। ড্যানিয়েল তখনও নিজের বেরিয়ে যাওয়া প্রস্তুতি অব্যাহত রেখেছিল, কিন্তু যখন সেই মানব নিজের মাথার হুডি তুলে সরালো, সঙ্গে সঙ্গেই হাত থেকে বন্দুক ফসকে পড়ে গেল। ভূত দেখার মতো চমকে উঠে পিছিয়ে গেল কয়েক পা। নিয়ন্ত্রণহীন পদচাপে পেছোতে পেছোতে বিড়বিড় করে আওড়ালো, রিস্কা। বুটের আওয়াজ প্রগাঢ় হলো। এরিস শক্ত পায়ে সামনে এগিয়ে এলে ড্যানিয়েল চট করেই নিজের আসনে বসে পড়ল। ভেতরের অদ্ভুতরে আশঙ্কা দমিয়ে অভিব্যক্তিতে ছদ্ম গম্ভীর্য টানল সে। উরুর উপর পা ফেলে হেয়ালির স্বরে প্রশ্ন ছুড়ে দিল,
অ্যারিস ইউভানের দুর্বলতা দেখার ইচ্ছে আমার বহু বছরের। তোমাকে এভাবে বিধ্বস্ত হতে দেখে এই মুহূর্তে বেশ আনন্দ পাচ্ছি। অতি শীঘ্রই তোকে আনন্দের জোয়ারে ভাসাবো আমি, ড্যানিয়েল। চোয়ালের পেশি শক্ত হয়ে গেল অ্যারিসের। ধূসর নেত্রে আগুন ঝরা উত্তাপ। মাফিয়া বসের আসনি হুঙ্কারে খুব একটা ভাবান্তর দেখা গেল না ড্যানিয়েলের মাঝে। সে নিরুত্তাপ স্বরে জবাব দিল, বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি এখনো অত বোকা নই রিস্কা। মৃত্যু নিশ্চিত জেনেও সিংহের গুহায় ঢুকে পড়ব, তাও আবার স্বয়ং সিংহকে বধ করার উদ্দেশ্যে। আই এম নট দ্য ক্রেজি ডিউড। কথাটা বলে ভুরুকুটি করল সে। কিছু একটা ভেবে ফের কপট হাসির ঢেউ খেলে গেল তার ঠোঁটের আগায়। ভারী মজা পেয়েছে এমন একটা ভাব করে বলল, শেষমেশ ব্লাডি বিস্ট কিনা কোনো এক মেয়ের কাছে হেরে গেল, আফসোস। তোমার প্রিন্সেসকে দেখার আকাশ পরিমাণ ইচ্ছে আমার রিস্কা। মেয়েটা নিশ্চয়ই কোনো জাদু জানে, নয়তো তোমার মতো একটা হার্টলেসকে এতটা কাবু করে ফেলা অসম্ভব। ব্লু আইজড, রাইট? তা বাজবে তো তোমার সেই অপসরি নীল নয়না? কথা শেষ হতে না হতেই ছো মেরে ওর কলারটা চেপে ধরল অ্যারিস। অতর্কিতে ঝুঁকে হাঁটু দাবালো ওর বুকের উপর, ঠিক হৃৎপিণ্ড বরাবর। সেখানটায় তীব্র চাপ প্রয়োগ করে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ ড্যানিয়েল হ্যারিসন। তোর মুখে আমি আমার স্ত্রী সম্বন্ধে আর একটা বাক্য শুনতে চাই না। শি ইজ মাইন্ড, অল মাইন্ড। ভালোবাসা হারানোর যন্ত্রণায় এভাবে কাতরাচ্ছ মাফিয়া বস? ভুলে গেলে সেদিনের কথা, যেদিন আমার ভালোবাসাকে নিয়ে উপহাস করেছিলে, বুলেটের আঘাতে আমার বেবি গার্লটাকে ঝাঁঝরা করে দিয়েছিলে। ওর সেই দিশেহারা চিৎকার এখনও আমার কানে বাজে। কষ্ট হয় ভীষণ, এই যে এইখানে। কথাটি বলতেই তর্জনী আঙুল দিয়ে বুকের বাম পাশটাকে পয়েন্ট করল ড্যানিয়েল। পরক্ষণে তীব্র ক্ষোভ নিয়ে আওড়ালো, এবার তোমার পালা এসেছে, আমি তো মজা দেখবই। কি চাই বল? তোমার রাজত্ব, তোমার রানী, তোমার সব কিছু। অ্যারিসের কবজাবন্দি থাকা সত্ত্বেও কদর্য গলায় খেকিয়ে উঠল ড্যানিয়েল। উদ্ভ্রান্ত অ্যারিসের মস্তিষ্কটা প্রতিশোধের স্পৃহায় দাউ দাউ করে জ্বলে উঠল এবার। ক্রোধের তোরে শরীরের প্রতিটি রক্তকণিকা ফুটে উঠতে লাগলো টকবগিয়ে। আর সময় নষ্ট করল না সে। পরপর কয়েক দফা মুষ্টিঘাতে রক্তাক্ত করে ফেলল শয়তানটার নাসারন্ধ্র। মারতে মারতে ওকে দুর্বল বানিয়ে ফেলে উঠে দাঁড়ালো অ্যারিস। রিভলভারটা লোড করে কপাল বরাবর তাক করে বরফের মতো শীতল আওয়াজে জিজ্ঞেস করলো, সাইকোটা কে? অ্যারিসের প্রশ্নের মাঝে এক দফা রক্ত বমি করে ফেলল ড্যানিয়েল। বাম হাতের পৃষ্ঠে মুখটা মুছে চোখ তুলল ধীরে ধীরে, অতপর হাসতে হাসতে জবাব দিল, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না অ্যারিস ইউভান, কারণ ও তোমার ধরাছোঁয়ার বাইরে। লোকে ওকে সুইট ডেমন বলে। সুইট ডেমন মানে বোঝো নিশ্চয়ই। কথা শেষ হতেই জোরালো এক পদঘাতে আছড়ে পড়ল ড্যানিয়েলের বুকের ওপর। সঙ্গে সঙ্গেই মেঝেতে মুখ থুবড়ে পড়ল সে। পরপর আবারও কয়েকটা। শেষমেশ মাফিয়া বসের শক্ত বুটটা স্থির হলো তার পিঠের অগ্রভাগে, যার দরুন পাতলা ত্বকের আবরণ ছিঁড়ে খুঁড়ে কলিজা অবধি পৌঁছে গিয়েছে তার শক্তি। শ্বাসরুদ্ধ হয়ে আসছে ড্যানিয়েলের, রক্ত জমে চোখের কোলে। সেসবে ভ্রুক্ষেপ করল না অ্যারিস। শরীরের সমস্ত শক্তি ওর পিঠের ওপর ছেড়ে দিয়ে একটু ঝুঁকে হাঁটুতে কোনোই ঠেকালো সে। তারপর ধীরে ধীরে বলল, অ্যারিস ইউভান দিকভ্রান্ত হয়ে তোর কাছে সাহায্য চাইতে আসবে, এটাই ভেবেছিলি তাই না? অজ্ঞাত সাইকোর পরিচয় জানার জন্য তোকে মাথায় তুলে নাচবে, সেটাই আশা করেছিলি? তুই বোধহয় ভুলে গিয়েছিস, আই এম দ্য মাফিয়া বস, লিডার অফ পাইথন প্যারাডাইস। যদি মরিও নিজের জিত নিশ্চিত করে তবেই মরব, তার আগে নয়। কথাটা শেষ করে ড্যানিয়েলের একটা হাত আচানক মুচড়ে ধরল সে। শরীরের ভেতর থেকে আসে হাড্ডি ঘড্ডি ভাঙার মর্মর আওয়াজ। শিউরে উঠল উপস্থিত সকলেই। সেই সাথে কানে বাজল ড্যানিয়েলের ঘর কাঁপানো প্রকাণ্ড আর্তনাদ। চিৎকারের উপরে আরেক দফা আঘাত হানল অ্যারিস। পেছনে ঘাড় বাঁকিয়ে চোখের ইশারায় ডেকে উঠল বোজোকে, চুচু কাম হেয়ার। নাদুস নুদুর শরীরটাকে হেলিয়ে দুলিয়ে এগিয়ে এলো বোজো। সঙ্গে সঙ্গে ড্যানিয়েলের উদ্দেশ্যে বাক্য ছুড়ল মাফিয়া বস, দ্রুত বল, ওর ব্যবহারকৃত কোনো বস্তু আছে এই ঘরে? কথা বলার অবস্থাতে নেই ড্যানিয়েল।
রুহুদার কণ্ঠে আটকে আছে। সেই অবস্থাতেই ওর গ্রীবাদেশ খামচে ধরে গর্জে উঠল অ্যারিস। কাম অন, টেল মি ফাস্ট। ড্যানিয়েলের প্রশস্ত শরীরটা কেঁপে ওঠে যন্ত্রণায়। কয়েক দফা কেসে ওঠে ধরফর করতে করতে। সে আঙুলের ইশারায় দেখিয়ে দিল কিছু একটা। সেই ইশারা অনুযায়ী অ্যারিস তাকাতেই দেখল কফি টেবিলের উপরে একটা আধ খাওয়া ওয়াইনের গ্লাস। তার মানে বাস্টার্ডটা এতক্ষণ এখানেই ছিল। স্বগক্তিতে কথাটা বলে প্রবল আক্রোশে ড্যানিয়েলের চুলের মুঠি খামচে ধরে টেনে ওর ঘাড় ঘুরিয়ে ফেলল অ্যারিস। রক্ত ভেজা মুখটাকে পরক করে দাঁতে দাঁত পিষে বলল, কিছু তো একটা কারসাজি করছিস তোরা, বাট ইউ নো হোয়াট, এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবে না। ব্যথা ক্লিষ্ট ওষ্ঠ যুগল অচিরেই প্রসারিত হয় ড্যানিয়েলের। অস্পষ্ট ব্যথাতোর আওয়াজে গো গো করে বলে ওঠে, ও তোমার এক কাঠি উপরে মাফিয়া বস, শুধু দেখতে থাকো। ডোন্ট ওয়ারি, আই মাস্ট সি ইট। বিপরীতে মাফিয়া বসের কণ্ঠ ভেদিয়ে উগরে আসে হিমশীতল বাক্যধ্বনি। আর তারপর অতর্কিত গুলির বর্ষণ। চোখের পলকে মস্তিষ্কটা ঝাঁঝরা হয়ে যায় ড্যানিয়েলের। ড্রাগন হান্টার গ্রুপের গড ফাদার দ্য গ্রেট ড্যানিয়েল হ্যারিসনের কুলুষিত অস্তিত্বের ইতি ঘটে সেখানেই। নিভে যায় তার ও আয়ুষ্কাল। অথচ কক্ষের প্রতিটি দেওয়াল যেন তার হাহাকারের সঙ্গী। আঠার মতো লেপ্টে থাকা ছিন্ন ভিন্ন গলিত মস্তক, ছিটকে পড়া রক্ত আর নিথর দেহাবশেষ, সব কিছুই যেন নীরব সাক্ষী হয়ে রইল তার অন্তিম পরিণতির। ড্যানিয়েলের অধ্যায় শেষ হলে অ্যারিস এগিয়ে যায় ওয়াইনের গ্লাসের কাছে। তারপর হাতের ইশারায় বোজোকে কাছে ডেকে নিরুত্তাপ স্বরে আওয়াজ দেয়, স্মেল ইট বোজো। বোজো উল্টে পাল্টে ঘ্রাণ শুকল গ্লাসটার। তারপর দৃষ্টি তুলে অবলার মতো চাইল মালিকের পানে। চোখে তার অজানা বিস্ময়। অ্যারিস বুঝল সেই চাহনি, যার দরুন ওর লোমর শরীরে আঙুল বোলাতে বোলাতে বিড়বিড় করে আওড়ালো, ইউ নো হোয়াট, আলফা অলওয়েজ স্ট্যান্ড বাই হিজ উইমেন। বাট আমি ততক্ষণে সাকুরার সামনে যাব না যতক্ষণ না এই বর্বরতার প্রতিশোধ নিতে পারছি। ওর প্রতিটি আর্তনাদের মূল্য চুকাবো আমি, ঠিক এভাবে। বাক্যটুকু শেষ হতেই নৈশব্দিক চোখে চাহনিতে ড্যানিয়েলের বিধ্বস্ত শরীরটাকে ইশারা করল অ্যারিস। আমানিশার আধারে ডুবে আছে ধরণী, পথঘাট বরফে আবৃত। নিস্তব্ধ নীরবতার মাঝেই অদূর থেকে ভেসে আসা নিশাচরের ভয়াল গর্জনে ক্রমশ শিউরে উঠছে প্রকৃতি। গা ছমছমে আবহাওয়া আর রাতজাগা পাখির কদর্য কলতান জানান দিয়ে যায় অশুভ কোনো প্রলয়ের। এই নিকষ নিশীথে শহরের চাকচিক্য পেরিয়ে দানবীয় নেকড়েটার তীক্ষ্ণ নখ পদযুগল এসে থামছে জঙ্গলের শেষ প্রান্তে, যেখানে এক ধূর্ত প্রিন্সের বসবাস ছিল। আন্ডারগ্রাউন্ডের সব থেকে পরিচিত মুখ। নিজেকে সে প্রিন্স ভাবলেও মূলত তার পরিচয় ছিল ড্রাগ ডিলার হিসেবে, দ্য গ্রেট টমেটো প্রিন্স আলেকজান্ড্রিয়া। অ্যালেক্স মারা গিয়েছে আজ 1.5 বছর পেরায়। তারপর থেকে এই স্থানটি পরিত্যক্ত। অ্যালেক্সের কোনো উত্তরসূরি না থাকায় ড্রাগস সাপ্লাইও পুরোপুরি বন্ধ। চোখের সামনে দানবের মতো দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত টমেটো ফ্যাক্টরির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল অ্যারিস। পেছনে তার হাজার হাজার সশস্ত্র মাফিয়া গার্ড, প্রত্যেকেই বন্দুক তাক করে আছে সেদিকে। কবরের মতো অন্ধকারাচ্ছন্ন ভবনটিকে দেখা মাত্রই যে কারোর হৃদয় ছলকে উঠবে। এখানে মানুষ থাকা অসম্ভব, কিন্তু বোজোকে তো অবিশ্বাস করার কোনো অপশন নেই, কারণ সে বিশ্বস্ত। সহসা ঘাড় বাঁকিয়ে বোজোর দিকে দৃষ্টিপাত করল অ্যারিস। ঠান্ডা গলায় আওড়ালো, আর ইউ শিওর? বোজো কি বুঝলো কে জানে, প্রতি উত্তরে গলা উঁচিয়ে আকাশের দিকে চেয়ে ভয়াল স্বরে হাউলিং করে উঠল সে। সেদিকে চেয়ে দৃষ্টি জ্বলে উঠল মাফিয়া বসের। তৎক্ষণাৎ 2 হাতের সাহায্যে গার্ডদের ইশারা ছুড়ে কঠোর আদেশে, ফায়ার। বন্দুকধারী স্নাইপারগুলো নিজস্ব অবস্থান নিয়ে ট্রিগার টানার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত ভবন থেকে এক ঝাঁক কালো কুচকুচে বাদর উড়ে এসে আক্রমণ করলো তাদের ওপর। পরপরই ভবনের আনাচে কানাচে থেকে বেরিয়ে এলো অজস্র ধনুকধারী আদিবাসীর দল। তারা জিহ্বা নাড়িয়ে উলু উলু ধ্বনির মতো অদ্ভুত শব্দ করে জাগিয়ে তুলল সকলকে। পরপরই শুরু হলো দুপক্ষের অতর্কিত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সব কিছুর মাঝেই ঝড়ের বেগে ভেতরে চলে গেল অ্যারিস।
বোঝো অনুসরণ করলো তার মনিবকে। ফ্যাক্টরির ভেতরে শ্মশানের নীরবতা, কোথাও আলোর শিখা নেই, নেই কোনো পথের দিশা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী যন্ত্রের বহর, ধুলো ময়লা আর ড্রাগের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তিমিরে ঢাকা স্যাঁতস্যাঁতে কক্ষটাকে সুচারু চোখে পরখ করতে লাগলো এরিস। পথ দর্শানোর উদ্দেশ্যে হাতে থাকা লাইটারটা জ্বালাতে যাবে, তখনই হঠাৎ উদ্ভ্রান্তের মতো ভো ভো করে উল্টো দিকে দৌড় দিল বোঝো। সন্দেহ প্রগাঢ় হলো অ্যারিসের। সহসা জলদি পায়ে অনুসরণ করতে লাগলো জন্তুটাকে। তাড়াহুড়ে অন্ধকারের মাঝে ছুটতে গিয়ে বেশ কয়েকবার হোঁচটও খেল সে। মাকড়সার ধূসর জালে জড়িয়ে গেল শরীর। সব কিছু ছাপিয়ে অ্যারিস যখন বোঝোর পাশে এসে দাঁড়ালো, তখন লক্ষ্য করলো এটা একটা বেসমেন্ট। এমন ধ্বংসস্তূপের নিচে এতটা গভীরে যে বিশাল এক বেসমেন্ট থাকতে পারে, সেটা ঘুণাক্ষরেও কল্পনা করেনি অ্যারিস। তবে ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে শিকার এখানেই আছে। ঘরের এক কোণে কারাগারের মতোই টিমটিমিয়ে জ্বলছে লম্বাটে কাঠের মশাল। চারিদিকে ঘুরে ফিরে সেই নিঃস্ব আলোক শিখাটুকু চোখে পড়তেই কৌতূহলী চেহারা বদলে পাথর কঠিন অভিব্যক্তি ধারণ করলো মাফিয়া বস। মশালের নিচে ছোট্ট এক্সিকিউটিভ ডেস্ক, যার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইলেকট্রনিক বর্তনী, মনিটর, ল্যাপটপ, ওয়াকিটকি সহ আরও কিছু অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস। তার মাঝে রিভলভিং চেয়ারের ওপরে পা তুলে বসা একাই দাবা খেলছে একজন। নিজে এক দাবার সাদা গুটি চালছে, আবার হাত ঘুরিয়ে কালো গুটি। মাথায় তার বিশাল কালো হ্যাট, পেছনের দিকে ঘুরে থাকার কারণে মুখায় অস্পষ্ট। রাজার গুটিতে যখন চেক পড়ল, ঠিক সেই সময় কোথা থেকে যেন ধাতব একটা বুলেট ছুটে এসে সবগুলো গুটি সহ উড়িয়ে দিল দাবার কোট। লোকটা বিস্ময় হতভম্বিত হলো। সঙ্গে সঙ্গে পেছন থেকে ভেসে এলো রুক্ষ রাশভারী কণ্ঠস্বর, চেকমেট। অতঃপর নৈশব্দ। কোনরূপ বাক্য ব্যয় না করে একদম হুট করে চেহারা ঘুরিয়ে পেছনে ফেলল লোকটা। জ্বলন্ত মশালের রক্তিম আলোয় একটা অপ্রত্যাশিত মুখ আচমকাই ভেসে উঠল অ্যারিসের চোখের সামনে। যা দেখে কুঁচকে থাকা নিষ্প্রাণ চোখ দুটো নিমেষেই কপালে উঠে এলো তার। বিস্ময় বিবর্জিত হয়ে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল মাফিয়া বস। পর মুহূর্তেই রুক্ষ ঠোঁটের ফাঁক গলিয়ে বজ্রা হাতের ন্যায় ছিটকে বেরিয়ে এলো একটা অকল্পিত নাম, জিসান। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জিসান। কোনরূপ গতি জড়তা ছাড়াই মাথার হ্যাটটা খুলে এগিয়ে গেল কয়েক পা। বিগলিত হেসে অতি সাবলীল গলায় সম্মোহন করলো তাকে। ওয়েলকাম মাফিয়া বস। চিরাচরিত বালক সুলভ অভিব্যক্তি, চেহারায় কোথাও কোনো কপটতার লেশমাত্র নেই, অথচ কালকের সেই কদর্য হাসির ঝংকার স্পষ্ট মনে আছে অ্যারিসের। সহসায় অনিশ্চিত ভাবনায় ভুরু কুঞ্চিত হয়ে গেল। কপালে জড়ো হলো দুশ্চিন্তার বলিরেখা। এই ছেলেটা কি করে সাইকোপ্যাথ হতে পারে? অসম্ভব। কথাটা ভাবতেই মশালের আড়াল থেকে আধার কেটে বের হয়ে আসলো হুবহু জিসানের মতো দেখতে আরেকজন। চমকে উঠল অ্যারিস। এ যেন জীবন্ত ধাঁধা। নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে গেল মাফিয়া বসের। তবে অভিব্যক্তি তার পাথরের মতোই কঠিন। এবারে জিসান কিছু বলে ওঠার আগেই কণ্ঠে আগুনের উষ্মা নিয়ে বাক্য ছুড়ল সে। যাক, পালাই পালাই নাটকের ইতি ঘটল তাহলে। তুমি আমাকে ভীতু প্রমাণ করতে চাইছো? কপাল বেঁকে গেল জিসানের। পাশের জিসান তখনও স্থির মূর্তির ন্যায় দাঁড়িয়ে, যেন অবলা এক প্রাণী। মনিবের হুকুম ব্যতীত এক পাও চলতে জানে না সে। অ্যারিস ওটাকে দেখিয়ে বলল, তা নয়তো কি? আমার ভয়ে নিজের মতো দেখতে জেরক্স কপি সাজিয়ে রেখেছো, তাও আবার এই ভাঙাচোরা বেসমেন্টে। কথার এই পর্যায়ে ঘর কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল জিসান, যেন খুব মজা পেয়েছে তেমন করে জবাব দিল, এটাকে মাস্টার প্ল্যান বলে। যা করার ক্ষমতা তোমাদের মতো মাফিয়া বসের নেই। আমার গুলিতে পা খুইয়ে বসে আছো, তারপরেও কনফিউশন? পা নষ্ট করেছো তুমি, আমার মস্তিষ্ক নয়। তার বিনিময়ে তোমার স্ত্রী, সাম্রাজ্য, সন্তান সব কিছু নিঃশেষ করে তবেই ক্ষান্ত হব আমি। একটা পায়ের জন্য এত অনুযোগ? উপহাসের ভঙ্গিতে ওষ্ঠ বাঁকালো অ্যারিস। সেই দৃশ্য লক্ষ্য করেই ডানে বামে তর্জনী নাড়ালো জিসান। মুখ ফুঁড়ে বের হয়ে এলো রহস্যে মোড়া বাক্য, মোটেই না।
ছোট্ট কথায় উত্তর দিয়ে কিছু একটা দেখানোর উদ্দেশ্যে পিছন ঘুরল শয়তানটা। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ বেগে ছুটে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ল অ্যারিস। এক হাতের বাহুতে ওর কণ্ঠদেশ পিষে ধরে অন্য হাত দিয়ে রিভলভার তাক করলো কপালে। আত্মসমর্পণের মতো করে দুই হাত উপরে তুলল জিসান। পর মুহূর্তে বিশ্রী ভঙ্গিতে হেসে উঠল সাইকোটা। থেমে থেমে বলল, আমি কিন্তু নিরস্ত্র, তুমি কেন বন্দুক তাক করে আছো? ইটস নট ফেয়ার মাফিয়া বস। তুই আমাকে ফেয়ার শেখাবি বাস্টার্ড? রক্ত জমাট মুখ নিয়ে তেজদৃপ্ত গলায় বাক্য ছুড়ল অ্যারিস। ততোধিক শান্ত গলায় হেসে হেসে জবাব দিল জিসান, মাথা গরম করো না অ্যারিস ইউভান, সবেই তো ট্রেইলার দিয়েছি, এখনও তো আসল খেলাই শুরু করিনি। কথা শেষ হতেই আলখাল্লার ভেতর থেকে একটা চকচকে ধাতব নানচাক বের করে আচানক আক্রমণ করে বসল অ্যারিসের উপর। অতর্কিত আঘাতে কয়েক কদম পিছিয়ে গেল অ্যারিস। হাত ফসকে ছিটকে গেল রিভলভারটা। শরীরের বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো টকটকে রক্তের স্রোত। অ্যারিসের যেহেতু হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তাই ঘড়ির দিকে চেয়ে ব্লাড প্রেশার আর হার্টবিট চেক করে নিল একবার সে। পরক্ষণেই ঠোঁটের কোণে জড়ো হওয়া রক্তের চটা মুছে জিভের ডগা দিয়ে গাল ঠেলল সে। জিসান নানচাক নিয়ে সতর্ক হাতে কিছুটা সামনে এগিয়ে গিয়ে কৌশলে ওর গলা পেঁচিয়ে ধরল বস্তুটায়। ইউ ফাকিং বাস্টার্ড! ক্রোধের তাড়নায় থরথর করে কাঁপছে অ্যারিস। ঈশানীর তীব্র আকুতি আর অসহায় চিৎকার যেন হৃদযন্ত্রটাকে খঞ্জরের মতো এফোরফোর করে দিচ্ছে তার। সেই অবস্থাতেই জিসানের অবশ পায়ের শক্ত পদঘাত করে ওকে হাঁটুর উপর বসিয়ে দিল মাফিয়া বস। পরিস্থিতি আঁচ করার আগেই মুখের উপর অবিরত মুষ্টিঘাত ছেড়ে হিংস্রের ন্যায় গর্জে উঠল সে। তোর মতো একটা নরকের কীটের সাহস কী করে হয় আমার স্ত্রীকে আঘাত করার? হাউ ডেয়ার টু টাচ হার! কোন স্পর্ধায় ওর শরীরে ছুরি চালিয়েছিস? হোয়াই ডিড ইউ কিল মাই আনবর্ন চাইল্ড? হোয়াই বাস্টার্ড, হোয়াই? রক্তে মাখামাখি জিসানের সমগ্র মুখ। থেতলে যাওয়া সেই ক্ষতবিক্ষত মুখের ফাঁক গলে উগড়ে এলো অদ্ভুত বিকৃত হাসির ঢেউ। মুখের রক্ত চুইয়ে চুইয়ে গলায় পড়ছে তার। ভেসে যাচ্ছে পরিধেয় বসন, তবুও শরীর কাঁপিয়ে হাসছে সেই মানব। হাসতে হাসতেই ভেসে আসে তার প্রলুব্ধ কণ্ঠস্বর, তুই আমাকে এত সহজে মারতে পারবি না অ্যারিস ইউভান, কিছুতেই না। অ্যারিস সবেগে ঝুঁকলো ওর দিকে, জোরালো থাবায় মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফুঁসে ওঠা সাপের মতো হিস হিসিয়ে বলল, সবচেয়ে বড় ভুল তো সেদিনই হয়েছিল আমার, যেদিন তোকে ক্রুজ শিপে আহত অবস্থায় ছেড়ে দিয়েছিলাম। আমার উচিত ছিল তোকে পিস পিস করে হাঙরের খাদ্য বানানো। বাট ইউ নো হোয়াট, আজকেও তুই খাদ্য হবি, আমার নেকড়ের খাদ্য। আর তার আগে তোর এই ফাকিং সাইকো সাইকো খেলার কারণটা বল। থু থু দিয়ে রক্তের দলা ফেলে আবারও ফিক করে হেসে ওঠে জিসান। অ্যারিসের চোখে নিষ্প্রভ দৃষ্টিপাত করে অনুভূতিহীন গলায় জবাব দেয় সে, রিল্যাক্স। এত অধৈর্য কেন তুমি মাফিয়া বস? আগে নিজের সারপ্রাইজটা হজম করো, তারপর না হয় ধীরে ধীরে সব শুনবে। জেসনের কথা শেষ হতেই পেছনে স্ট্রেলারের চাকায় ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা গেল, যা শোনা মাত্রই অ্যারিসের সন্দিগ্ধ দৃষ্টিযুগল আশ্চর্য শীতল হয়ে উঠল। চকিতে পেছনে ঘুরতেই ততোধিক শীতল কণ্ঠ ভেসে এলো জেসানের, বলেছিলাম না সারপ্রাইজ। অ্যারিস দেখল একটা কুচকুচে কালো রঙের আদিবাসী গোছের মানুষ টেনে টেনে নিয়ে আসছে স্ট্রেলার, যার মধ্যে দুনিয়া ভুলে ঘুমিয়ে আছে তার অংশ ইয়াশ। এমন অশুভ মুহূর্তে নিজের সন্তানের মুখ দেখা মাত্রই রুদ্রস্বরে ডেকে ওঠে অনিয়ন্ত্রিত গতিতে কয়েক পা পিছিয়ে গেল মাফিয়া বস। দুনিয়ার সকল অরাজকতা অনিশ্চয়তা ভুলে দৃষ্টি আটকে রইল ছেলের তুলতুলে কচি মুখটাতে। কে করলো এত বড় বিশ্বাসঘাতকতা? অ্যারিসের স্পষ্ট মনে আছে, গার্ডরা ইয়াশকে নিয়ে সেফলি হসপিটালে পৌঁছেছিল। পুরো হসপিটাল যেহেতু বুকড, সেহেতু বাইরের কারোর ঢোকার সুযোগ নেই। তার মানে কোনো বিশ্বস্ত গার্ডের কাজ এটা। কথাটা ভাবতেই মনে পড়ল ড্যানিয়েলের কথা। অ্যারিস যাওয়ার পূর্বে জিসানের সঙ্গে গোপন বৈঠক করেছিল ড্যানিয়েল। তার মানে তখনই। আর ভাবতে পারল না অ্যারিস, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসতে তার।
আবার এক অসহনীয় মুহূর্ত যখন নিজের পিতৃত্ব প্রমাণ দিতে অসহায় হয়ে পড়ল মাফিয়া বস। ঘটনার এই পর্যায়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো জিসান। ক্রিস ভর করে এগিয়ে গিয়ে প্রথমে ঘুমন্ত ইয়াসের দিকে ঝুঁকল সে, যা দেখে প্রচণ্ড ক্রোধে আরেক দফা গর্জে উঠল অ্যারিস, ডোন্ট টাচ মাই বেবি বয়, স্টে ওয়ে ফ্রম হিম। অতর্কিত পেছনে ঘুরল জিসান, ঠোঁটের আগায় তির্যক হাসি রেখা ঝুলিয়ে কৌতুকের স্বরে বলল, প্রাণটা এখনো আছে, চিন্তা নেই। এখানে আসার পরে খুব উৎপাত করছিল, তাই সামান্য ড্রাগ পুশ করে দিয়েছি। জিসানের কথায় দু চোখ ছলকে ওঠে অ্যারিসের। মুখ ফুটে কিছু বলে ওঠার আগেই হাতের ইশারায় ওকে থামিয়ে দিল জিসান। হেয়ালির স্বরে ঠোঁট উল্টে বলল, খুব বেশি না, এক শিশি মাত্র, তাই বেঘরে ঘুমাচ্ছে। আগামী কয়েকদিন ঘুম থেকে উঠবে বলে মনে হয় না আর। কণ্ঠস্বর ধরে এলো অ্যারিসের, তবুও শান্ত গলায় বলল, ওকে সাইডে রেখে কথা বল জিসান, ও আমার রক্ত, অংশ আমার। ওর শরীরে একটা আঁচড় দিলেও তোকে এখানেই পুঁতে ফেলবো আমি। পারবে না, ছোট্ট করে উত্তর দিয়ে নিজের আসনে গিয়ে গা এলিয়ে বসলো জিসান। ক্রিসটাকে পাশে রেখেই বলল, বলেছিলাম না এত সহজে মারতে পারবে না আমায়, দেখলে তো কেমন এক ধাক্কায় পিছিয়ে গেলে ফটফট। তারপর পেছনে দণ্ডময় অদ্ভুত পোশাকধারী তীরন্দাজ আদিবাসীটাকে ইশারা করেই ভুভুক্ষ জানোয়ারের মতো বলে উঠল, ওর দুই হাত বেঁধে ফেলো, আমার সামনে এমনভাবে বসিয়ে দাও যাতে আর উঠে দাঁড়াতে না পারে। মনিবের বিপদ সংকুল মুহূর্তে কোথা থেকে যেন ছুটে আসে বোঝো, তবে অ্যারিসের কাছাকাছি আসার আগেই ফাঁদ ফেলে আটকে দেওয়া হয় তাকে। অস্থির অপারগ হিংস্র জানোয়ারটাকে গভীর চোখে পরখ করে ঠোঁট বাঁকায় জিসান। ওদিকে বিপদ আসন্ন জেনেও ছেলের সুরক্ষায় কলের পুতুলের মতো স্তব্ধ হয়ে রইল অ্যারিস ইউভান, যা অনিষ্ট অনিবার্য সবকিছু হতেই দিল নিজের সাথে। সেই জের ধরে একটা সুচালো তীর এসে আকস্মাৎ বিদ্ধ করল তার ডান পায়ে। মাফিয়া বস কেঁপে উঠল একটু, কিন্তু মাথা নত করল না। পরপর আরও একটা তীর এসে গেঁথে গেল তার বাম পায়ের মাঝখানে। এবার আর ধরে রাখা সম্ভব হলো না শরীরের ভার, না চাইতেও ধীরে ধীরে ভাঁজ হয়ে গেল পা দুটো। হাঁটু গেড়ে বসে পড়ল সে মেঝেতে, ঠিক জিসানের মুখোমুখি। সঙ্গে সঙ্গে আরও দুটো লোক এসে মোটা শিকলে পেছন থেকে বেঁধে ফেলল তার দুই হাত। জিসান পায়ে পা তুলে বসলো এবার, এদিক ওদিক ঘাড় ফুটিয়ে গভীর স্বরে হিসালো, নাও পারফেক্ট। তারপর ধীরে ধীরে বলতে আরম্ভ করলো নিজের আত্মকাহিনী।